মানে ধানের এই যে ধান যে রোপণ করলেন আরকি, এই কার্যকরী কুশিটা আসলে কখন থেকে শুরু হয়? মানে কার্যকরী ধন্যবাদ। আমরা বলি ২ থেকে ৩ টি চারা রোপণ করা। বীজতলার থেকে যে চারা আমরা উঠাই, আমি তো বলছি হেলথি চারা। সুস্থ যদি আমরা এইভাবে বলি, তাহলে হেলথি চারা, সুস্থ চারা ২ থেকে ৩ টি চারা সঠিকভাবে চারা রোপণ করলেই যথেষ্ট। সেই ২ মানে থেকে সেই ৩ টি চারা কার্যকরী কুশিগুলা কখন শুরু হয় আরকি? কুশি গজানো শুরু হয় কখন কুশি ধানের? গজানো শুরু হয় যে আপনি দেখবেন যে বোরো ধান লাগানো যেহেতু শীত থাকে লাগানোর সময় জানুয়ারি মাসে, ডিসেম্বর শেষে বা জানুয়ারির ১ম দিকে শীত থাকে, সেহেতু লাগানোর ১০ থেকে ১৫ দিনের মধ্যে কিন্তু কুশি গজানো শুরু হয়। অর্থাৎ হচ্ছে আমরা মানে আমরা যদি গ্রামের কথাই বলি, তারা লেগে যাওয়ার সাথে, অর্থাৎ লেগে যাওয়া মানে পাতাটা যখন সবুজ হওয়া শুরু করে তখনই বুঝতে হবে তার শিকড়টা, রুটটা মাটিতে অ্যাঙ্কর করেছে এবং সে খাবার নেওয়া শুরু করেছে এবং কুশি গজানো শুরু হচ্ছে। তো আচ্ছা, সেটা ১০ থেকে ১৫ দিন পর থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, তো কুশি গজানো তো শুরু হইলো। মানে এই কুশিটা আরকি কার্যকরী কুশিটা কতদিন পর্যন্ত গজায় আরকি? এটা রোপণের আ কতদিন পর্যন্ত? আ মানে ৩০ থেকে ৩৫ দিন। তারপরে আর কার্যকরী কুশির সংখ্যা থাকে না। ৩০ দিন পর্যন্ত। ৩৫ দিন ৩০ দিনের মধ্যে কার্যকরী কুশি হয়ে যায়। মেক্সিমাম ৪০ দিন জাত অনুসারে। যদি অন্য লম্বা জীবনকালে, যদি দীর্ঘ জীবনকালে জাত হয় তাহলে ৪০ দিন। তার বেশি আর হয় না। তাহলে যে কৃষক বন্ধুরা যে এখন অনেকেই মানে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে ধানের বয়স হয়ে গেছে ৩২-৩৩ দিন কার্যকরী কুশি হয় নাই। এখন এইখানে কি বিভিন্ন রকমের এই মানে অনুখাদ্য দিয়ে কুশি বাড়ানোর জন্য অনেকে সাজেশন আসলে দিতেছে। এই ব্যাপারে ওই কি সময় আমি তো বললাম ৩০-৩৫ দিন পরে যে কুশিগুলো হয় সেগুলো আমরা টারশিয়ারি কুশি টিলার বলি। প্রাইমারি টিলার, সেকেন্ডারি টিলার, টারশিয়ারি টিলার। অর্থাৎ ১ম দিকের কুশি যেটা ১৫ দিন পরে শুরু হয়ে যায় বোরোতে। আউশ মানে আগেই শুরু হয়। কিন্তু বোরোতে ১৫ দিন পরে শুরু হয় মোটামুটি। ১৫ থেকে ২০ দিনের মধ্যে। এই ১০ দিন পরে শুরু হয়ে যায় জাত অনুসারে। এটা হচ্ছে প্রাইমারি টিলার। আর ২০ থেকে ৩০ দিনের মধ্যে যেটা সেটা সেকেন্ডারি টিলার। আর ৩০ থেকে ৪০ দিন সেটা আছে টারশিয়ারি টিলার। মানে ৩য় ধাপে যেটা হয়। এটা কিন্তু আসলে শীষ বেরোতে পারে না। কারণ আপনি চিন্তা করেন যে আমরা লাগাচ্ছি তার ৩০ দিন পরে যেটা বেরোচ্ছে, আমরা যদি দৌড় দেই, তা যদি কেউ পরে দৌড় দেয় সে তো আর পৌঁছাতে পারবে না জায়গা মতো। আগে তাহলে কি রোপণের ৩০ দিন পরে যে এই যে কুশির জন্য যারা পাগলামি করে এটা না, সঠিক না? এটা খুব একটা কার্যকরী কুশি হবে না এটায়। আপনারা জানেন যে মেক্সিমাম টিলারিং স্টেজ যখন হয়ে যায়, অর্থাৎ আমরা ৩০ থেকে ৩৫ দিন মেক্সিমাম টিলারিং স্টেজ মানে সর্বোচ্চ কুশি অবস্থা। আসলে আমরা বোরো ধান লাগানোর ওই যে বললাম সুষম সার প্রয়োগ করলাম। এরপরে এই যে ৩৬ থেকে ৪০ কেজি ইউরিয়া রইল, হুম। এটা কিন্তু আমাদের বোরো ধানের চারা লাগানোর ১৫ থেকে ২০ দিনের মধ্যে ১ম কিস্তি উপরি-প্রয়োগ করতে হবে। 1/3 সেক্ষেত্রে আমাদের ৩৬ কেজি হলে ৩ বারং ৩৬ ১২ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। করে আমাদের এই যে কখন বললাম যে যখনই গাছটা মাটিতে লেগে যাবে মানে অর্থাৎ শিকড়টা অ্যাঙ্কর করবে, পাতা সবুজ হওয়া শুরু করবে। তখনই ১ম কিস্তি ইউরিয়া সার উপরি প্রয়োগ করলে তখন কিন্তু র‍্যাপিড কুশি গজাবে। এটা হচ্ছে প্রাইমারি টিলার। মানে এটাই এটা দিয়ে ধান হবে। এটাই বড়, বড় ছড়া হবে। অর্থাৎ যে গাছটা লাগানো তার চেয়েও এগুলো ১ম আ প্রাইমারি টিলারে লম্বা শীষ তৈরি হবে। বেশি দানা থাকবে। আচ্ছা এই যে এরপরে সেকেন্ডারি যেটা সেটা ২৫ থেকে ৩০ দিন বা মেক্সিমাম ৩৫ দিন তারপরে। তো সেই জন্যে আমাদের এই ১ম কিস্তি সারটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ। যে ১ম দিকের বাচ্চারা যেমন আমাদের খাওয়া দেই ১ম দিকে পুষ্টিকর খাবার সেরকম আরকি। তাহলে আমরা ১৫ থেকে ২০ দিন পরে ১ম কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করলাম এবং জমিটা মালচিং করে দিতে হবে প্রয়োগ করার পরে। এবং খেয়াল রাখতে হবে জমিতে যেন শ্যাওলা না হয়। বোরো ধানের শ্যাওলা কিন্তু একটা বড় সমস্যা। না, আমি শ্যা আসলে জানতে চাইছিলাম যে বোরো ধান তো বিভিন্ন অনেক উৎপাদনশীল জাত আছে, অনেক বেশি ফলন হয় বা ইয়ে হয়। তো সেই ক্ষেত্রে একটা গোছায় কয়টা কুশি মানে সবচেয়ে ভালো আরকি? কয়টা কুশি সর্বোচ্চ কয়টা কুশি হলে ভালো? আমরা সর্বোচ্চ মানে ১৫ থেকে ২০ টা বা ২১ টা ২০ মানে এভারেজ সবচেয়ে ২০ টা। বেশি ফলনের জন্য আরকি কতগুলা কুশি এভারেজ ২০ দরকার? টা। হ্যাঁ? আমরা আসলে আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমার চাকরির অভিজ্ঞতা অনেক হয়েছে। সারা দেশে কাজ করেছি। আমি যখন রাজশাহী ধান গবেষণা রাজশাহী ছিলাম তখন কিন্তু এই ধরনের একটা গবেষণা করেছিলাম। যে আপনার যে কিউরিওসিটিটা। আমি সেখানে ১ টি চারা, ২ টি, ৩ টি এভাবে আমরা অনেক চারা মানে ১০ টি চারা দিয়েও লাগিয়েছিলাম। আবার দূরত্ব বাড়িয়েও যে ৮ ইঞ্চি ৮ ইঞ্চি মানে ২০ ২০ ইঞ্চি বাই ২০ সেন্টিমিটার বাই ২০ সেন্টিমিটার ২০-২৫, ২৫-৩০, ৪০-৪০, ৫০-৫০ লাগিয়ে দেখলাম যে যখন দূরত্ব বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ ফাঁকা, ফাঁকা লাগানো হয় তখন কিন্তু কুশি প্রচুর হয়। কিন্তু আসলে আল্টিমেটলি আমরা যেটা বলছি ৮ ইঞ্চি ৮ ইঞ্চি এটাই ফলন বেশি হয়েছিল। অর্থাৎ প্রচুর কুশি হলো কিন্তু ছড়ার সময় ছোট হয়ে যাবে তখন। আপনি দেখবেন যদি কোনো গাছে ফল বেশি ধরে তাহলে কিন্তু ফলের সাইজ ছোট হয়ে যায়। হুম। যদি খুব বেশি আমরা আদর্শ বলি গড়ে বোরো ধানে ২০ টা বা ২১ টা, ১৫ থেকে ২১ টা। তাহলে এটা হচ্ছে কৃষক আদর্শ। ভাইকে বলেন যে সে তার জমিতে একটা গোছায় কতগুলা কুশি হইলে সে মানে খুশি থাকবে আরকি? মানে আর খুশির জন্য সে চিল্লাপাল্লা করবে না আরকি। আমি বললাম যদি ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি লাগাই হ্যাঁ। অর্থাৎ ২০ সেন্টিমিটার বা ২০ সেন্টিমিটার দূরত্বে যদি রোপণ করা হয়, সেক্ষেত্রে ২১-২২ টা কুশি যথেষ্ট। কারণ এর চেয়ে বেশি কুশি হলে কিন্তু ছড়া ছোট হয়ে যাবে। মানে ছড়ায় এতেই দানা কি সর্বোচ্চ ফলন হবে ধানের যে অবশ্যই জাত হবে, চাষ অবশ্যই। করতেছে? যদি সঠিকভাবে চারা লাগানো হয়, যদি সুষম সার প্রয়োগ করা হয়, সঠিক সময়ে আগাছা দমন করা হয়, শ্যাওলা দমন করা হয় এবং আ
পোকামাকড় দমন করা হয়, রোগবালাই দমন করে, তাহলে অবশ্যই এটার মধ্যে, কারণ ২১-২২ টা ছড়া কিন্তু অনেক এবং এই প্রতি ছড়ায় দানার সংখ্যা ব্যাপক থাকবে। কিন্তু যদি প্রচুর আপনি ছড়া চাচ্ছেন, শীষ চাচ্ছেন, তাহলে কিন্তু শীষের সাইজ ছোট হয়ে যাবে, শীষের দানার সংখ্যা কম থাকবে। আমরা ধরে নিছি একসময় বলা হয়েছিল নিউ প্ল্যান্ট টাইপ। তখন তারা বলছিল গবেষণা যে শীষের সংখ্যা কম হবে, প্রতি শীষে দানা হবে বেশি। এরকম একটা থিওরি ছিল। কিন্তু আমরা গবেষণায় দেখেছি মোটামুটি এই ৮ ইঞ্চি বা ৮ ইঞ্চি লাগাবেন, সঠিক বেড়ে চারা, সুষম সার প্রয়োগ করবেন এবং এই যে ১ম কিস্তি বললাম ইউরিয়া সার উপরি প্রয়োগ। ২য় কিস্তি ইউরিয়া সার উপরি প্রয়োগ হচ্ছে আপনার ৩০ থেকে ৩৫ দিন পরে। অর্থাৎ যদি ২০ দিন পরে প্রয়োগ করেন তাহলে ১ম কিস্তি, তাহলে তার ১৫ দিন, ৩৫ তাহলে দিন পরে। ১ম কিস্তি দিয়ে তো আমাদের কুশি বাড়লো। তাহলে ২য় কিস্তি দিলে আমাদের লাভ কি? ২য় কিস্তি লাভ দিয়ে আমাদের তখনও ওই যে কুশিগুলো হলো, এই হ্যাঁ, কুশিগুলো খাওয়াতে হবে না? যখন আমার বাচ্চা হয়ে গেল, বাচ্চা কিন্তু বাচ্চার সংখ্যা বেশি হলে তাদের তো খাওয়াতে বেশি লাগবে। তখন হ্যাঁ। কিন্তু আমরা বলি মেক্সিমাম টিলারিং স্টেজে তাহলে ওই সময় যে কুশিগুলো হবে ৩০-৩৫ দিনের পরে ওইটার আর যত্ন করে কোনো লাভ নাই। ওইটার যত্ন মানে আমাদের যে ১ম দিকের কুশি সেগুলোই তো আসলে মূল শীষগুলো দিবে। হুম। কিছু টারশিয়ারি টিলারি হয়। সেগুলো কিন্তু শীষ অনেক সময় বের হয় না, বের হলে ছোট, ছোট শীষ বের হয়। কিন্তু ওই যে আগেরগুলো সেগুলোই তো বেশি খাবে, খাওয়ার দরকার। সেজন্য অবশ্যই আমাদের খাবার দিতে হবে। ওই সময়টায় অবশ্যই খাবার দরকার গাছের। কারণ কুশির সংখ্যা যখন বেড়ে যায় তখন তো খাবার বেশি দরকার। আচ্ছা, পরিবারে যদি লোক সংখ্যা বাড়ে তাহলে আপনার খাবার বেশি আপনি দরকার তো হবে। অনেক অভিজ্ঞ মানুষ এবং আপনি অনেক সিনিয়র পারসন। সেই হিসাবে একটু কৃষক ভাইদেরকে বলেন তো, এই যে কৃষক ভাইরা ধান রোপণের পরপরই কুশির জন্য অস্থির হয়ে যায় এবং তারা বিভিন্ন রকমের অনুখাদ্য, যেমন ধরেন আপনার সালফার, তারপরে হলো গিয়ে আপনার এই যে জিঙ্ক, তারপরে ম্যাগনেসিয়াম এই জাতীয় এবং বিভিন্ন পিজিআর প্রয়োগ করে আরকি। কুশির ক্ষেত্রে কি এগুলা কোনো কার্যকারী ভূমিকা আছে কিনা? ধন্যবাদ। আমি তো ১ম বলেছি যে আমরা কিন্তু এই সালফার, জিংক কিন্তু দিতে বলেছি জমিতে। বেসাল সার। হুম, এটা কিন্তু আসলে পরে দিয়ে কিন্তু গাছের শিকড় আপনি দেখছেন এখানে আমাদের। প্রতি গাছে কিন্তু এখন প্রায়, এই যে আপনি গাছ দেখেন এগুলো প্রায় ২১-২২ টা কুশি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তা হয়েছে। তাই না? হ্যাঁ, তাহলে আপনি দেখছেন যে এগুলো এই যে ছোট, ছোট কুশি দেখেন ওই যে পাকে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওগুলো হ্যাঁ। কিন্তু আসলে বড় হবে না পরে আর। আচ্ছা। শীষ বের হবে কিন্তু এই ২০-২১ টা ২১-২২ টায়। সুতরাং আপনারা এই যে জিংক, সালফার পরে দিচ্ছেন, এটা যদি ১ম এ দেন, কারণ আপনারা জানেন এই যে ধানের গাছগুলো আছে, গোছাগুলো আছে, এর শিকড় কিন্তু মাটির ১০ সেন্টিমিটারে সবচেয়ে বেশি থাকে। মাটির সমতল থেকে ১০ সেন্টিমিটার নিচে সবচেয়ে বেশি। ১০ থেকে ২০ এ তারপরে একটু কমে, তারপর ২০ থেকে ৩০ এ। ১০ সেন্টিমিটার মানে কয় ইঞ্চি? ৬ ইঞ্চি। তার মানে ৬ থেকে ৮ ইঞ্চির মধ্যে শিকড়গুলো সব থাকে। ওই শিকড় তো খাবারটা নিবে। হ্যাঁ। তো উপরে যদি আপনি দেন, সেক্ষেত্রে কিন্তু খাবারটা সহজে নিতে পারছে না। সুতরাং আমরা যদি বেসালে প্রয়োগ করি, মাটির সাথে মিশিয়ে দিই, তাহলে কিন্তু না, ভেসালে তো প্রয়োগ করছি। ভেসালে প্রয়োগের পরেও আবার বিভিন্ন ধরেন যে লোকজনের তো আর অভাব নাই দেশে। তো তারা আরকি বিভিন্ন রকমের সাজেশন দিতেছে কৃষক ভাইদেরকে। আমরা তো খরচ কমানোর চেষ্টা করতেছেন আপনারা, আমরাও চেষ্টা করতেছি। কিন্তু মার্কেটে আরকি বিভিন্নভাবে আমরা খেয়াল করতেছি আরকি এইটা। আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। অ্যা যে ধরেন যে একবার তো ওইখানে সালফার দিয়েছেই। এরপরে আবার কুশি বাড়ানোর জন্য আবার পুনরায় সালফার স্প্রে, বোরন স্প্রে, তারপরে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সিলেটেড জিঙ্ক মানে নানান ধরনের অনুখাদ্য এবং পিজিআর স্প্রে করতেছে। আমার আপনার কাছে সরাসরি প্রশ্ন আরকি। যে কুশি বৃদ্ধিতে এই সমস্ত পরবর্তী পর্যায়ে ধাপে এগুলা দেওয়ার কোনো প্রয়োজন আছে কি? ধন্যবাদ। আসলে আমরা যদি সঠিক মাত্রায় সঠিক সারটি দিতে পারি, যদি ভেজাল না থাকে, তাহলে কিন্তু পরে এগুলোর দরকার নাই। এগুলোর। যদি কোনো সময় কোনো কারণে মনে করেন যে প্রচুর বৃষ্টি হয়েছে বা তাপমাত্রা অনেক কম ছিল, গাছটা সেই খাবারটা নিতে পারেনি। এই যে টপ ড্রেসের খাবারটা ইয়ে করছে। সেক্ষেত্রে আমরা বলি একটি ম্যাজিক সলিউশন। ৬০ গ্রাম পটাশ সার, ৬০ গ্রাম সালফার সার, থিওবিট বা কমুলাস এবং ২০ গ্রাম দস্তা সার একত্রে ১০ লিটার পানিতে মিশিয়ে একটা দ্রবণ তৈরি করে সেটা বিকাল বেলায় ৫ শতক জমিতে, অর্থাৎ ১ শতক জমিতে স্প্রে করতে ২ লিটার পানি লাগে। তাই ১০ লিটার যে দ্রবণটা হচ্ছে সেটা ৫ শতক জমিতে স্প্রে করলে কিন্তু জমির এই যেটা বললেন আপনি, রোগবালাই পোকামাকড় অনেক কম হয় এবং সেই গ্রোথটা ভালো থাকে। সেটা একটা উপকারী বিষয়, একটা ম্যাজিক সলিউশন আছে। কিন্তু আপনারা যেটা বলছেন যে ব্যাপক হারে গণহারে এই প্রয়োগ করার দরকার নেই। যদি মনে করেন যে আমি সার প্রয়োগ করেছিলাম, কোনো কারণে হয়তো পানিতে ধুয়ে চলে গেছে। হয়তো ডেফিসিয়েন্সি দেখা যায়। সেই ক্ষেত্রে আমাদের এই ম্যাজিক সলিউশনটা দেওয়া যেতে পারে। আর এছাড়া আমরা যে ২য় কিস্তি উপরিপ্রয়োগ কথা বলেছিলাম, সেখানে কিন্তু আমরা বলছি ২য় কিস্তিতে আমরা ৫ কেজি পটাশ সার দিতে পারি। এই যে ১২ কেজি ইউরিয়ার সাথে ৫ কেজি পটাশ সার মিশিয়ে প্রয়োগ করতে পারি। আর যদি সেই ক্ষেত্রে যদি কোনো মনে হয় যে পোকা আছে কোনো, সেক্ষেত্রে আমরা যেকোনো দানাদার কীটনাশক, বিশেষ করে মাজরা পোকা আসতে পারে ২য় কিস্তির সময় আগে। সেক্ষেত্রে আমরা ওই যদি দেখা যায় মাজরা পোকা, সেই ক্ষেত্রে যদি আমরা বলি ইটিএল, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলের, অর্থাৎ যদি ব্যাপক সংখ্যায় থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে এই ২য় কিস্তি সারের সাথে আপনি এই দানাদার কীটনাশক দিতে পারেন কিছু।
আরেকটা যদি হচ্ছে পোকার খরচ। আক্রমণ থাকে। থাকে যদি, না থাকলে দরকার নাই। আর এই যে এক্সেস দেওয়া আপনি যেটা বলছেন এই গ্রোথ হরমোন-টরমোন এগুলো আসলে দরকার নাই। গ্রোথ হরমোন আছে আমাদের যেমন জিএ3 যেটা আমাদের হাইব্রিড ধানের ফ্লাওয়ারিং সিনক্রোনাইজেশন এর জন্যে ব্যবহৃত হয়। এটা কিন্তু নরমালি আমাদের ধানের দরকার নাই। অযথা খরচ বাড়ানোর। কারণ আমরা জানি যে ধান চাষ কিন্তু খুব একটা লাভজনক না। আমাদের এই ১০০০ বছরের ইতিহাসে ধান আবাদ করি কারণ আমাদের জমি এই আবহাওয়া, মাটি, বৃষ্টিপাত ধান চাষের উপযোগী আমরা আবাদ করি। কিন্তু এই খরচ বাড়ানোর কোনো দরকার নেই আসলে। এমনি আমরা জানি যে আসলে ইকোনমিক খুব একটা লাভ হয় না। কিন্তু আমরা অতিরিক্ত প্রয়োগ করার দরকার নেই আমাদের। আমি মনে করি এটা।